আমি লাইভে এসে গেছি। আপনারা যদি লাইভে এসে থাকেন কমেন্ট দিন। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? ওকে, দুজন লাইভে রয়েছে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ তাহের ভাই। শুভ সন্ধ্যা। বেশ কিছুদিন পরে আমি আবার লাইভে এসেছি কিছু বক্তব্য নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ক্লাসগুলো কেমন লেগেছে এ ব্যাপারে কিন্তু খুব বেশি কমেন্ট পাইনি। মন্তব্য পেয়েছি, তবে খুব যে বেশি পেয়েছি তা নয়। আমি আশা করব অন্তত ভালো খারাপ যাই হোক আপনারা আপনাদের ওপিনিয়ন দেবেন, তাতে আমি আরো নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব, অথবা আরো 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 বেটার যাতে হয় সেটা আমি অবশ্যই দেখব। আজকের বিষয়ে আমি আসব, তার আগে আমি একটা কেস আপনাদের বলবো। পেশেন্টটা আমার কাছে প্রথম আসে প্রায় 2008 সালে। তার বিভিন্ন ধরনের সমস্যা ছিল। ঘুম হতো না, শ্বাসকষ্ট হতো, মাথায় অস্বস্তি, বুক ধড়ফড়, একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা, আর তার সঙ্গে স্পারমাটোরিয়া ছিল। তো সেটা 8 সালের কথা। তো তখন তার বিভিন্ন তার অতীত জেনে, তার ফ্যামিলি হিস্ট্রি জেনে, তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট, বিভিন্ন রকম মানে আমার একাডেমিতে হোমিওপ্যাথিক প্রসিডিওরে তার ট্রিটমেন্ট করেছিলাম। তো ট্রিটমেন্ট করার পর সে ভালোই ছিল। তার মধ্যে অতীতে তার রিংওয়ার্ম ছিল, রিউমাটিক ফিভার ছিল, অ্যালার্জিও ছিল, আর সে খুব গাঁজা খেত। তো এই হচ্ছে তার অতীত। তো যাই হোক, সে ভালোই ছিল। হঠাৎ 16 সালে তার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাকচুয়ালি সে ভ্যান চালায়। রোড অ্যাক্সিডেন্টের ফলে তার চোট লাগে এবং সে সেন্সলেস হয়ে যায় রাস্তাতেই, এবং রাস্তা থেকে তাকে তুলে হসপিটালাইজড করে। তো তারপর বেশ কিছুদিন হসপিটালে কাটানোর পর মোটামুটি সে সুস্থ হয়, এবং তার মাথাতেই বেশি করে চোট লাগে এবং প্যারালিসিস হয়েছিল, খুব বেশি নয়। তবে আস্তে আস্তে সে কিন্তু রিকভার করে যায় ওই দিকটা। এই অ্যাক্সিডেন্টের প্রায় মাস তিনেক পরে সে আমার কাছে আসে কিছু মানসিক সমস্যা নিয়ে। মানসিক সমস্যা বলতে একটা মানসিক অবসাদ, তার কিছুই ভালো লাগে না, 1 নম্বর। আর নাম্বার 2 যেটা মেন্টালি আপসেট।
তার ব্যবহার আচার, তার কথাবার্তা সবটাই তার ঠিক মনোপুত হচ্ছে না, অন্যের মনোপুত হচ্ছে না তার কথাবার্তা, ফলে সে মানসিকভাবে খুবই আপসেট এবং ভেঙে পড়ে। তো ইনজুরির কেস আমি কোয়ারি করে দেখলাম যে হিস্ট্রি অফ ইনজুরি মাথাতেই লেগেছে। তো মাথায় যখন লেগেছে তখন আঘাত পেয়েছে, তো আঘাত ব্লান্ট ইনস্ট্রুমেন্টে আঘাত বা কাট ইনজুরি যাই হোক না কেন, আঘাত তো লেগেছে। জেনারেলি ব্লান্ট ইনস্ট্রুমেন্টে যদি আঘাত লাগে আমাদের প্রথম ড্রাগ হচ্ছে আর্নিকা, বাট কেটে গেলে ইনিশিয়ালি আমরা কিন্তু হাইপেরিকাম বা এরকম কোনো ড্রাগ প্রথমে দিই। তারপরে যখন ব্যথা প্রেস করে দেখি পার্টিকুলার অন দ্যাট প্লেস, মানে ইনজিওর এরিয়া প্লেস করে দেখি যে সেখানে ব্যথা অনুভব হচ্ছে কিনা, যদি থাকে তো সেক্ষেত্রে আমরা জেনারেলি পরে আর্নিকাটা অ্যাপ্লাই করি। তো এই ক্ষেত্রে 3 মাস আগে ও আঘাত পেয়ে আমার তারপরে আমার কাছে এসেছে মেন্টাল বিহেভিয়ার সংক্রান্ত সমস্যা নিয়ে বা মেলাঙ্কলি মানসিক অবসাদের সমস্যা নিয়ে। তো স্বাভাবিকভাবেই আমার ভাবনাতে অবশ্যই অনেকগুলো ড্রাগ ঘুরলেও আমি প্রথম তাকে আর্নিকাই দিই, কারণ জেনারেলি ইনজিওর কেস যেহেতু লং এগো ইনজুরি, আর্নিকা হাইপোটেন্সি, এটা মোটামুটি আমরা সবাই জানি। তো সেই হিসাবে আমরা আর্নিকাকে প্রেসক্রাইব করি। যাই তার দিন 15 পরে সে আসে, যথারীতি তার মেন্টাল স্পেয়ারের কোনো উন্নতি হয়নি, মেন্টাল স্পেয়ারের কোনো উন্নতি হয়নি। ইত্যবসরে সে আমাকে, যেটা আপনাদের বলতে ভুলে গেছি, আপনাদের জানিয়ে রাখি, তার ব্রেনের সিটি স্ক্যানের রিপোর্ট হচ্ছে স্মল হ্যামারেজিক কন্টিউশন নোটেড ইন দ্য লেফট ফ্রন্টাল কর্টেক্স, ল্যাকিউনার ইনফ্যাক্ট নোটেড। তো লেফট ফ্রন্টাল কর্টেক্সে হ্যামারেজিক কন্টিউশন ছিল, কারণ তার চোটটা লেগেছিল মূলত অক্সিপিটাল রিজনে, তার চোটটা লেগেছিল মূলত অক্সিপিটাল রিজনে। তো অক্সিপিটাল রিজনে যেহেতু লেগেছে, অপোজিট সাইডেই কিন্তু হেমারেজটা হয়েছে এবং সেখানে ক্লটস ছিল। তো পার্টিকুলার ফ্রন্টাল কর্টেক্স, লেফট ফ্রন্টাল কর্টেক্সে তার ইনফ্যাক্ট ল্যাকিউনার ইনফ্যাক্ট ছিল, অর্থাৎ স্মল ইনফ্যাক্ট, যেটা জেনারেলি ডায়ামিটার হতে পারে স্মল ইনফ্যাক্টের 2 থেকে 20 মিলিমিটার ইনফ্যাক্টের হতে পারে, অর্থাৎ ওখানে রক্ত জমে যেহেতু ছিল সেহেতু। আর ফ্রন্টাল কর্টেক্স থেকেই কিন্তু আমাদের মেমোরি বলুন, ইমোশন বলুন, ইম্পালস কন্ট্রোল বলুন, প্রবলেম সলভিং যে ম্যাটার ইন মাই ব্রেন, সেটাও কিন্তু ওই জায়গা থেকেই সিলেক্ট হয়। এবং তার সঙ্গে সোশ্যাল ইন্টারাকশন, মোটর ফাংশন সবই কিন্তু ফ্রন্টাল কর্টেক্সের কাজ। কাজেই তার মেন্টাল বিহেভিয়ারের সমস্যা বা মানসিক অবসাদ আসা বিচিত্র কিছু না। তো সেই স্পেয়ারে আমাদের পৌঁছাতে হবে। সেই স্পেয়ারে আমাদের পৌঁছাতে গেলে আমাদের ঠিক পার্টিকুলার সেই মেডিসিনটাই অ্যাপ্লাই করতে হবে, যে মেডিসিনটা দিলে তার রিকভার করবে। আমি কোয়ারি করে দেখলাম তার চোটটা হচ্ছে অক্সিপিটাল রিজনে, তার পেছন দিকে মাথায় চোট লেগেছিল, পার্টিকুলার অক্সিপিটাল রিজনে। বিভিন্ন পার্টে ইনজুরির জন্য বিভিন্ন ধরনের মেডিসিন আছে। তা অক্সিপিটাল রিজনের ইনজুরির জন্য পার্টিকুলার মেডিসিন আমাদের যেটা আছে সেটা ফসফরাস। এটা এর পেছনেও একটা ইতিহাস আছে, ইতিহাসটা আপনাদের বলি। এটা আমিও প্রথমে জানতাম না, অতটা রেপার্টারি ঘাঁটি কিন্তু অতটা ডিপলি ঘাঁটা হয়নি।
15 সাল নাগাদ আমার কাছে একটা জার্নাল আসে, ভাইটাল ইনফরমার, দিল্লি থেকে। এই জার্নালটা আমি গ্রাহক। এখানে ভি কৃষ্ণমূর্তি তার ট্রমা রেমিডিজে পার্টিকুলার অক্সিপিটাল ইনজুরির একটা রেফারেন্স দিয়েছেন, যে অক্সিপিটাল রিজনের ইনজুরিতে স্পেসিফিক ফর ফসফরাস, এবং পরে উনি রেফারেন্সের অরিজিনও বলেছেন। সেটা আমরা যদি নাড়ের রেপার্টারি অর্থাৎ হেডিংস গাইডিং সিমটমসের উপর যে রেপার্টারি আমাদের মার্কেটে পাওয়া যায়, তো সেখানে কিন্তু পরিষ্কার ইন্ডিকেশন দেওয়া আছে যে ক্রনিক কনজেশন অফ দ্য অক্সিপিটাল রিজন, হ্যাঁ, তার যে আফটার এফেক্ট, তো সেক্ষেত্রে ফসফরাসের ব্যবহারের কথা বলা আছে। এবং ফসফরাস দেওয়ার পর মিরাকুলাসলি পেশেন্ট কিন্তু মেন্টালি এবং তার বিহেভিয়ার বা মেলাঙ্কোলিনেস থেকে কিন্তু আস্তে 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 গ্র্যাজুয়ালি মুক্তি পেয়ে যায়। অর্থাৎ এই আমার প্রথম প্রেসক্রিপশন ছিল ফসফরাস 1M। পরবর্তী ক্ষেত্রে 6 মাস অব্দি ট্রিটমেন্ট ওই পর্যায়ে চলেছিল। তার হিস্ট্রিটা আমি বলছি। প্রায় 6 মাস অব্দি ট্রিটমেন্ট চলেছিল এবং আমি 50 AM অব্দি কিন্তু উঠেছিলাম। 50 AM অব্দি উঠেছিলাম। তো এটা একটা দিক। তো আপনারা বলতে পারেন নেটটান সালফ কেন দিলেন না? নেটটান সালফের মেন্টাল ফিচার আছে, কিন্তু সিম্পল কন্টুশন, ক্রনিক এফেক্ট ফ্রম সিম্পল কন্টুশনই নেটটান সালফের ব্যবহার হতে পারে। এছাড়া অ্যাকোনাইট, আর্নিকা, হাইপেরিকাম হেড ইনজুরির জন্য ড্রাগগুলো আছে, কিন্তু যেহেতু ওই রেফারেন্সটা আমাকে গাইড করেছিল, ফলে ফসফরাস দেওয়ার পর, অর্থাৎ ফসফরাস যে ইনজুরির ক্ষেত্রে এত ভালো রেজাল্ট দিতে পারে, পার্টিকুলার অক্সিপিটাল রিজনে যদি ইনজুরি হয় এবং যদি ফ্রন্টাল কর্টেক্সে ক্লটস থাকে, তাহলে কিন্তু ফসফরাসের ব্যবহার আছে। কারণ সেই ঘটনা থেকে দেখা যায় যে মেন্টাল এবং বা বিহেভিয়ারের প্রবলেম হতে পারে। আর ডক্টর কৃষ্ণমূর্তি যে কেসটা পেয়েছিলেন, ওটা হচ্ছে প্যারালিসিস, সেটাও ওইখান থেকেই রিলেটেড, কারণ মোটর ফাংশনও কিন্তু ওখান থেকে, ফ্রন্টাল কর্টেক্স থেকে কিন্তু সিলেক্ট হয়ে আসছে। তো ফসফরাসের একটা কেস আমি বললাম, এরপরে আরো বিভিন্ন ধরনের কেস আমি বলবো। তার আগে একটু ফসফরাস সম্বন্ধে আপনাদের সামনে আমি কিছু ব্যাপার বলবো। তা ফসফরাস রোগীকে দেখতে কেমন? দেখতে লম্বা, এক হারা চেহারা, লম্বা মানে বেশ লম্বা, এবং সামনের দিকে ঝুঁকে পড়ে, যেটাকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে বলা হয় স্টুপ শোল্ডার। স্টুপ শোল্ডার কিন্তু অন্য ড্রাগও আছে, সালফার। সালফার হাঁটে যখন, তখন স্টুপ শোল্ডার, সামনের দিকে ঝুঁকে হাঁটে, কিন্তু ফসফরাস প্রায় ইনবর্ন স্টুপ শোল্ডার। তো ওটার আলাদা করে ঝুঁকে হাঁটার দরকার নেই, সে চেহারাটাই কিন্তু তার ঝোঁকা। আর কি, highly intelligent and refined, পাতলা চেহারা, এবং তার কাছে কোনো সিক্রেট বলে কোনো ব্যাপার নেই। এতটাই সে খোলামেলা মানসিকভাবে, তার কাছে সিক্রেট বলে কোনো ব্যাপার নেই। যা মনে আসে, মানে যা মাথায় আসে সবই কিন্তু অপরজনের সঙ্গে সে শেয়ার করে নেয়। আরেকটা কথা পার্টিকুলার ফসফরাসের না বললেই নয়, সেটা হচ্ছে ডিফিউশন। বলছে ডিফিউশন is the theme which runs through the phosphorus pathology. Diffusion ki? There is no barrier
ফর দ্য ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড মেন্টাল, অর্থাৎ চঞ্চলতা তার প্রতি পদক্ষেপে ফিজিক্যালি যে অ্যাপিয়ারেন্সটা সে বাইরের দিকে দেখাচ্ছে, মেন্টালিও তাই, ইমোশনালিও তাই। অর্থাৎ স্যাঙ্গুইন টেম্পারামেন্ট, জেনারেলি স্যাঙ্গুইন টেম্পারামেন্ট খুব চেয়ারফুলনেস, অর্থাৎ খুব উৎফুল্ল। বাইরে যেমন সে চঞ্চল, ভেতরেও সে চঞ্চল এবং সে প্রচন্ড এনার্জেটিক। ফিজিক্যালি, মেন্টালি, যেটাকে বলা হয় রেস্টলেস, ফিজিক্যালি এবং মেন্টালি। রেস্টলেস বলতে আবার আমাদের কাছে অনেকগুলো ড্রাগ আমাদের সামনে চলে আসে, রাস্টক্স, অ্যাকোনাইট, আর্সেনিক, এগুলো রেস্টলেসের কথা চলে আসে। অ্যাকোনাইটেড রেস্টলেস হচ্ছে জেনারেলি মেন্টাল রেস্টলেস, ফিজিক্যাল রেস্টলেস রাস্টক্স, আর্সেনিকের মেন্টাল রেস্টলেস, ফিজিক্যালি টু উইক টু মুভ, এগুলো আপনারা সবাই জানেন। বাট এখানে ফিজিক্যাল এবং মেন্টাল অ্যান্ড ইমোশনাল রেস্টলেস, সব দিক থেকেই কিন্তু রেস্টলেস। সেই জন্যই ডক্টর ভিতলকাস বলছেন যে ডিফিউশন ইজ দ্য থিম রানস থ্রু দ্য ফসফরাস প্যাথোলজি। দেয়ার ইজ নো ব্যারিয়ার ফর দ্য ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড মেন্টাল স্পেয়ার। আর কি আছে এই ড্রাগে? একটুতেই ঠান্ডা লেগে যায়, টিউবারকুলার ডায়াথিসিস, আর এক্সেসিভ ব্লিডিং এর একটা প্রবণতা আছে। এক্সেসিভ ব্লিডিং, রক্তপাতের একটা প্রবণতা আছে। রক্তপাতের অ্যান্টি হ্যামারেজিক অনেক ড্রাগ আছে, ফসফরাস তার অন্যতম। আর কি আছে? ফসফরাসের ডায়রিয়া, কনস্টিপেশন আছে, কনস্টিপেশন এবং ডায়রিয়া, এইগুলো তো ফসফরাসের অন্যতম ফিচার। আর এগুলোর ডিটেলস আমি পরে আসছি। আর কি আছে? ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয়। এরকম তো ফিয়ার অফ ডার্কনেস তো আরো অনেক ড্রাগে আছে, থুজাতে আছে ফিয়ার অফ ডার্কনেস। আর ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ঝড় বৃষ্টি বজ্রপাতে ভয়। এগুলো পার্টিকুলার ফসফরাসের অন্যতম ফিচার। তার সঙ্গে আছে টকেটিভনেস, খুব বকবক করে, পার্টিকুলার শিশুরা, বড়রাও করে। তো রেস্টলেস কেমন? সে এক জায়গায় বসে থাকতে পারে না, সবসময় মানে একটা ছটফটে ভাব তার মধ্যে বিরাজ করে। আর উত্তেজনাও তার বিশাল, এবং সামান্য উত্তেজিত হলেই সে কিন্তু দেখা যায় যে ক্ষিপ্ত হয়ে যায় বা রেগে যায়। এই ব্যাপারটা তো তার মধ্যে রয়েছেই। আর একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা, মানে টিউবারকুলার ডায়াথিসিস তো এর মধ্যে রয়েছে। তাছাড়াও 3টে মায়াজম তো কভার করছেই, সোরাস, সিফিলিস, সাইকোসিস। তাছাড়াও 3 মায়াজম ছাড়াও টিউবারকুলার মায়াজমে কিন্তু এই ড্রাগের রয়েছে। আর একটা রক্তপাতের প্রবণতা। রক্তপাতটা কোথা থেকে হতে পারে? নাক থেকে হতে পারে, মুখ থেকে হতে পারে, রেকটাম থেকে হতে পারে, ইউরেথ্রা থেকে হতে পারে, কারণে হতে পারে, অকারণে হতে পারে। সামান্য ক্ষত থেকে প্রচুর পরিমাণে রক্তস্রাব, সহজে বন্ধ হতে চায় না। এছাড়া কি হতে পারে? ওর ব্লাড ভমিটিং, রক্ত বমি, কাশলে, কাশির সাথে বমি বা কাশির সাথে ব্লাডের ছিটে, এটা ফসফরাসের স্বাভাবিক ফিচার। ব্লাড ডিসেন্ট্রি, রক্ত আমাশাও তার রয়েছে, অর্শ থেকে তার রক্ত পড়ে, ব্লিডিং। তার যদি পলিপ থাকে, ইভেন নেজাল পলিপ হতে পারে, রেকটাল পলিপ হতে পারে, তো সেখান থেকেও কিন্তু ইজিলি ব্লিডিং হতেই পারে। ভ্যাজানা দিয়ে ব্লিডিং হতে পারে, ডিউরিং প্রেগনেন্সিতেও তার ব্লিডিং হতে পারে। প্রেগনেন্সিতেও তার ব্লিডিং হতে পারে। প্রেগনেন্সি কন্টিনিউ করছে, জেনারেলি ব্লিডিং হওয়ার কথা নয়, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে লিকেজ হয়ে তার ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। প্লাসেন্টা প্রিভিয়া মে অর মে নট বি, প্লাসেন্টা প্রিভিয়া হলে ব্লিডিং হতে পারে। তাছাড়াও দেখা যায় যে পার্টিকুলার ফসফরাস পেশেন্টদের মধ্যে কিন্তু ব্লিডিং এর একটা সম্ভাবনা। আর যেখানে এত বেশি ব্লিডিং, সেহেতু অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে যাওয়া অসম্ভব নয় এই পেশেন্টের।
আর একটু আগে একটা কথা বললাম, আপনার এক্সপোজার টু কোল্ড, একটুতে একটা ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা। তো ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা যদি থাকে তো সেক্ষেত্রে তার নিউমোনিয়া, বঙ্কাইটিস খুব সাধারণ ফ্যাক্টর, হ্যাঁ, এগুলো হতেই পারে। আবার ডায়রিয়াও হতে পারে, উইকনেস অফ ডাইজেশন থেকে ডায়রিয়া হতে পারে। হ্যাঁ, কাজেই একটুতেই ঠান্ডা লেগে যাওয়া বা একটুতেই ডায়রিয়া হয়ে যাওয়া এগুলো ফসফরাসের খুব সাধারণ লক্ষণ, এবং প্রায় ডেলি মাঝে মাঝেই এই ঘটনা কিন্তু ঘটতে পারে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে তো ফসফরাসের মূলত দেখা যায় যে ঠান্ডা খাবার খেতে ভালোবাসে, ঘুমোতে ভালোবাসে, আর পার্টিকুলার ব্যথাযুক্ত স্থান সেটা রাব করলে বেশি পছন্দ। রাব মানে হাত বুলিয়ে দিলে সবচেয়ে বেশি পছন্দ। তা সিলেকশনে কিভাবে আসা যাবে সেগুলো আমি পরে আসবো। ফসফরাস সিলেকশনে আগে ফসফরাসে কি আছে সেটা অ্যাট এ গ্ল্যান্স আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আর ফসফরাস বাঁ দিক চেপে শুতে পারে না, অ্যাভারশন টু লাইং অন লেফট সাইড, মেনলি লেফট সাইড অ্যাফেক্টেড। পার্টিকুলার কাশি হলে, ডায়রিয়া হলে, বমি হলে সে কিন্তু তার বাঁ দিক চেপে শুলে বেড়ে যায়। হার্টে যন্ত্রণা হয়, বুক ধড়ফড় করে, অ্যাংজাইটি হয়, অনেক কিছুই হয়। পার্টিকুলার বাঁ দিক চেপে শুলেই কিন্তু তার সমস্যা। পার্টিকুলারলি নিউমোনিয়া, প্লুরিসি, টিবি বা ইন্টারমিটেন্ট ফিভার যদি হয়, অ্যাভারশন টু লাইং অন লেফট সাইড অর অ্যাফেক্টেড সাইড। জেনারেলি তো বাঁদিকেই হওয়ার প্রবণতা, কিন্তু অনেক সময় দেখা যায় যে ডান দিকেও হয়ে গেল, তাহলে কিন্তু খুব বিপদ ফসফরাস রোগীর ক্ষেত্রে। কারণ এমনিতেই সে বাঁ দিক চেপে শুতে পারে না, ডান দিকে যদি এই ঘটনা ঘটে স্বাভাবিকভাবে ডান দিকে চেপে শোয়াও তার পক্ষে খুব মুশকিল, খুব দুর্ভাগ্যজনক ব্যাপার ফসফরাসের পক্ষে। সে সময় কাপ, জেনারেলি এই ধরনের ঘটনা ঘটলে নিউমোনিয়া, প্লুরিসি বা টিবির ক্ষেত্রে কাশি হতে পারে। কাশি মানে সে কাশি হওয়া মানেই দেখা যাবে যে অনেকের কাশি হলেই গলা চিরে রক্ত আসছে। হ্যাঁ, তো নিউমোনিয়া হলে হতে পারে, প্লুরিসি হলে হতে পারে, টিবি হলে হতে পারে, হোর্সনেস অফ ভয়েস। আর এগুলো যদি থাকে তো হোর্সনেস অফ ভয়েস ইজ দ্য কমন ফ্যাক্টর, গলা ধরে যাওয়া কমন ফ্যাক্টর। পার্টিকুলার টিবি জানেন নিশ্চয়ই আপনারা, টিবি যদি হয় বা কারোর টিবির আগেই গলা ধরে যায়, পার্টিকুলার টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্ট বা টিউবারকুলার হিস্ট্রি যদি থাকে তো সেক্ষেত্রে গলা ধরে যাওয়ার একটা কমন ফ্যাক্টর। হোর্সনেস অফ ভয়েস, ছুলি, এগুলো কিন্তু পার্টিকুলার টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্টদের আগাম সতর্কতা, মানে আগাম সতর্কতা। আর কাশতে যখন যায় তখন গোটা বডি তার কেঁপে ওঠে, কাশির সময় গোটা বডি কেঁপে ওঠে। আর এরপরে আরেকটি ফিচার, খুব ইম্পর্টেন্ট ফিচার, উইক অল এমটি অর্গান সেন্সেশন। কোথায় কোথায় হেড, চেস্ট, স্টমাক অ্যান্ড এন্টায়ার অ্যাবডোমেন, গোটা পেটটা তার মনে হয় যেন খালি খালি, বুক, মাথা সবই প্রায় খালি, শূন্যবোধ। এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট সিমটমস অফ ফসফরাস। যেটা আরো কয়েকটা ড্রাগে আছে, স্ট্যানাম, স্ট্যানামে বুকে এমটিনেস বা অর্গান সেন্সেশন। আর কিন্তু স্ট্যানাম অ্যাভারশন টু লাইং অন রাইট সাইড, এই হচ্ছে তফাৎ। বাট ফসফরাস অ্যাভারশন টু লাইং অন লেফট সাইড, এই হচ্ছে স্ট্যানামের সাথে ফসফরাসের জেনারেলি ডিফারেন্সিয়েট। এরপর হচ্ছে জ্বালা। জ্বালা কোথায় জ্বালা? মেরুদণ্ডে, স্পাইনাল কলামে, দুটো স্ক্যাপুলার মাঝখানে জ্বালা।
আর কোথায় জ্বালা? হাতে জ্বালা, পায়ে জ্বালা। কিন্তু হাতে জ্বালাই কিন্তু ফসফরাসের একটা মস্ত বড় সিমটমস। পায়ে জ্বালাতে ভালো ড্রাগ হচ্ছে সালফার, বাট হাতে জ্বালায় কিন্তু ফসফরাসের সিমটমস। এছাড়া পেটে জ্বালা, মুখে জ্বালা, মাথায় জ্বালা। তো কিন্তু মাথায় জ্বালা হলেও মাথা, মুখ, পেট কিন্তু সে ওপেন রাখতে চায়। বাকি অঙ্গ সর্বাঙ্গ ঢাকা দেবে সে, কিন্তু মাথা তার ওপেন, মুখ তার ওপেন, পেট তার ওপেন। আর্সেনিকও জ্বালা আছে, আর্সেনিকে কিন্তু বডি কভার থাকে, পেট পর্যন্ত কভার থাকে, পেটে গরম চায়, কিন্তু মাথা তার আর্সেনিক খোলা রাখে। বাট ফসফরাসে পেটও খোলা থাকে, মাথা মুখও খোলা থাকে। আর হাতে জ্বালা যখন, হাত তো খোলাই আছে, বা বারে বারে হাত ধোয়ার একটা টেন্ডেন্সি কিন্তু ফসফরাসের আছে। আর এর পরের যে ফিচার সেটা হচ্ছে ফসফরাস খুব ঠান্ডা খাবার খেতে চায়, ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, ফল, রসালো ফল, জুসি রিফ্রেশিং থিং, আইসক্রিম। তার এবং ঠান্ডা আইসক্রিম খেলে তার গ্যাস্ট্রিক পেন কমে যায় বা গ্যাস্ট্রিক পেন আরাম পায়। আর খেতে খুব মানে রাক্ষসে ক্ষুধা যাকে বলে, রেভেনাস হাঙ্গার। খিদের সময় যদি খেতে না পায় সে কিন্তু খুব দুর্বল হয়ে যায়, খেলে আবার অনেকটাই ডেমিশন হয়ে যায়। আবার গরম খাবার কিন্তু সে একদমই সহ্য করতে পারে না। বিশেষ করে ঠান্ডা জল যদি পেটে যায়, তার কিছুক্ষণ পরে গরম হয়ে গেলে কিন্তু তার মধ্যে বমি হয়ে যায়। যে পেটে কোন রকম গরম খাবার সে কিন্তু সহ্য করতে পারে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্সেসিভ থার্স্ট ফর ভেরি থার্স্ট বাট ক্রেভিং ভেরি কোল্ড ওয়াটার। খুব ঠান্ডা জল, মানে প্রায় বরফ গোলা জলও সে কিন্তু খেতে পারে। কিন্তু পার্টিকুলার কোন সময় সে ওই জলকে অ্যাভয়েড করতে চায়? প্রেগনেন্সির সময়। সে হাত পর্যন্ত জলে দিতে চায় না, চান করা তো দূরের কথা। হ্যাঁ, তার প্রেগনেন্সির সময় কিন্তু তার উল্টোটা দেখা যায় ফসফরাস পেশেন্টে। আর খিদের সময় যদি খেতে না পায়, তাহলে কি হয়? মাথার যন্ত্রণা হয়। এবং খাবার মানে ফাস্টিং সহ্য করলেই তার কিন্তু মাথার যন্ত্রণা হয়, খেতে না পেলে মাথার যন্ত্রণা হয়। আরো ড্রাগে আছে, লাইকোতে আছে, সালফারে আছে। ফাস্টিং অ্যান্ড অ্যাপেটাইট সহ্য করলেই তার কিন্তু মাথার যন্ত্রণা হয়। আবার ফাস্টিং এ ভালো থাকে একটি ড্রাগ, সেটা হচ্ছে ন্যাট্টামিউর। সে কিন্তু উপবাসে সবচেয়ে বেশি ভালো থাকে। আর স্পেশাল কি ফিচার কি আছে? আর রেকটামটা মনে হয় যেন ওপেন হয়ে আছে, তরল মলদার দিয়ে বেরিয়ে আসে, সাবুদানার মতো ভাসমান এরকম পদার্থ বেরিয়ে আসে। এগুলো গেল মোটামুটি ফসফরাসের কিছু সিমটমস। এরপরে আমি একটা কেস বলবো, না হলে শুধু একই রকম হয়ে যাচ্ছে, তো আপনাদের ভালো নাও লাগতে পারে। তো সেক্ষেত্রে এই ফিচারগুলো অনেকেই জানেন। যাই হোক, আমি আজকে একটা কেস বলবো ফসফরাসের। একটি বাচ্চা 3 বছর বয়সে আমার কাছে আসে। কেসটা খুব ইন্টারেস্টিং কেস। ডিলেড
ডেভেলপমেন্ট অফ মাইলস্টোন। তার হাঁটা চলা কথা বলা সব কিছুই লেটে, পার্টিকুলারলি স্পিচ কথা বলা, দাঁত বেরোনো, হাঁটা সবই কিন্তু লেটে চলছে এবং তার সঙ্গে একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা। যখন 3 বছর বয়স তখন প্রথম আমার কাছে আসে, তার সঙ্গে ইরিটেবিলিটি, খুব রাগ, রেগে গিয়ে অন্যান্য বাচ্চাদেরও সে কিন্তু মারধর করতো। যাক, এই পেশেন্টের একটু ইতিহাস না বললে আপনাদের কাছে মানে পরিষ্কার হবে না। পেশেন্টটার জন্ম একটা দাঁত নিয়ে, এবং সে প্রিম্যাচিওর বেবি হিসেবেই জন্মেছিল, টোয়াইন অফ ওয়ান, অর্থাৎ যমজের একজন হয়ে সে কিন্তু পৃথিবীতে এসেছিল এবং সে টিকে ছিল। আর তার সঙ্গী যে ভাই বা বোন যে হয়েছিল সে কিন্তু জন্মের পরে মারা যায়। আর তার একটা ডিফর্মিটিস অফ লেগ, পায়ে একটা ডিফর্মিটিস ছিল জন্ম থেকে, যেটা ওর মায়ের ওই ডিফর্মিটিস আছে। এবং জন্মের পর বাচ্চাটা নিউমোনিয়া হয়েছিল, ডায়রিয়াও হয়েছিল জন্মের পরে পরে। এবং ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে তার মায়ের ওভারিয়ান সিস্ট আছে আর ডিফর্মিটিস অফ লেগ কিন্তু আছে। এছাড়া তার প্যাটার্নাল সাইডটা পুরোপুরি সিফিলিটিক, আর ম্যাটার্নাল সাইডে যেটা তার ম্যাটার্নাল আঙ্কেল অটিস্টিক। তো এই হচ্ছে তার মোটামুটি ফ্যামিলি হিস্ট্রি। তো যখন 3 বছর বয়স তখন এই সমস্ত দেখে এবং একটা দাঁত নিয়ে সে জন্মেছে, প্রিম্যাচিওর জন্মেছে বা ফ্যামিলি হিস্ট্রিতে যা পাওয়া গেছে অটিস্টিক এবং ম্যাটার্নাল সাইড পুরোপুরি সিফিলিটিক, এগুলো দেখার পর তাছাড়া কিছু সাধারণ ফিচার, হোমিওপ্যাথিক জেনারিসের কিছু ফিচার ছিল, সেটা হচ্ছে হাত ধোয়ার একটা প্রবণতা, কুকুর দেখলে ভয় বা বাঁদিক চেপে শুয়ে থাকার একটা প্রবণতা। এগুলো দেখে আমার প্রথম প্রেসক্রিপশন ছিল সিফিলিনাম 10M, কারণ 10M দিয়েই শুরু করা দরকার, কারণ ওই স্পেয়ারে একমাত্র হাই পোটেন্সি কিন্তু আমাদের পৌঁছাতে পারে। তো স্বাভাবিকভাবে সেটাকে আমরা সিফিলিনাম 10M দিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম। তো পরবর্তী ক্ষেত্রে সিফিলিনাম অনেক দূর আমি উঠেছিলাম, প্রায় 50M অব্দি উঠেছিলাম। আস্তে 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 সেটা 18 সালের ঘটনা। তার গ্র্যাজুয়ালি উন্নতি হয়েছে, আবার উন্নতি হবার পর উন্নতি কিন্তু থমকে গেছে। পরবর্তী ক্ষেত্রে আমি ওকে যে কোনো কারণেই হোক মেডো LM পোটেন্সিতে 7 অব্দি ওকে দিয়েছিলাম। তো এই মুহূর্তে আমার কাছে মেডোর পুরো ফিচারটা নেই, যাই হোক মেডো দেওয়া হয়েছিল। তো তারপরে তার ক্রুয়েলটি এবং নিষ্ঠুরতা, বাচ্চাদের দেখলে, ওর থেকে ছোট ছোট বাচ্চা, ফুলের মতো বাচ্চাদের দেখলে ও গিয়ে মারধর করতো। এই সমস্ত দেখে তাকে অ্যাপ্রোটেনাম দেওয়া হয়। অ্যাপ্রোটেনাম দেওয়ার পর তার কিন্তু ওগুলো অনেকটাই চলে গেছে। তো তারপরে ছিল সাসসেপ্টিবিলিটি টু কোল্ড বা এগুলো পড়েছিল। তো যাক, সিফিলিনামের লিঙ্ক ধরেই ওকে পরবর্তী ক্ষেত্রে টিউবারকুলিনাম চালু রেখেছিলাম। গ্র্যাজুয়ালি উন্নতি হচ্ছে, কিন্তু খুব ভালো উন্নতি সেটা বলা যাবে না। কিন্তু টিউবারকুলিনাম বেশ কিছুটা যাওয়ার পর আবার আমি সিফিলিনামে ফিরি। সিফিলিনাম কিন্তু 50M দেওয়া ছিল সিএমডি, কারণ যেহেতু একটা দাঁত নিয়ে বাচ্চাটা জন্মেছে, ফ্যামিলি হিস্ট্রিতে পুরো সিফিলিসের ইঙ্গিত দিচ্ছে, সেহেতু তাকে সিফিলিনাম 50M দেওয়ার পর আবার টিউবারকুলিনামে ফিরে আসি। তো সেখান থেকে টিউবারকুলিনাম থেকে পরবর্তী ক্ষেত্রে যখন ক্যালকেরিয়া ফস, কারণ বাচ্চাটা খুব রোগা পাতলা এবং মাংস খেতে ভালোবাসে, তখন কুকুরে ভয়, এই সমস্তগুলো ছিল টিউবারকুলিনাম দেওয়ার পেছনে। মাংস খেতে ভালোবাসে বা
কুকুরে ভয় ইত্যাদি ছিল। তো টিউবারকুলিনাম দেবার পর যখন ক্যালকেরিয়া ফসে আসি, তো খুব অসাধারণ রেজাল্ট দিতে শুরু করলো ক্যালকেরিয়া ফস। তো ক্যালকেরিয়া ফস খেতে খেতে প্রায় ওর প্রায় সিএম অব্দি চলে গেছে। 20 সালে ওর সিএম উঠেছে, অর্থাৎ 18 সালের প্রথম থেকে ট্রিটমেন্ট শুরু হয়ে 20 সালে তার সিএম উঠেছে। ক্যালকেরিয়া ফস দেওয়ার পর ভালোই ছিল মোটামুটি, কিন্তু পুরো রিকভার করছিল না। কিন্তু হঠাৎ তার একটা ক্রেভিং আমি খুঁজে পাই না, সে খুব প্রচন্ড রকম আইসক্রিম খেতে ভালোবাসে। আইসক্রিমের পোকা, আইসক্রিমটা এত পছন্দ করে সে মানে ছাড়তে চায় না। আর কি তার সাথে ওর রোগা পাতলা চেহারা, আর তার সাথে ওর নিউমোনিয়ার যে হিস্ট্রি রয়েছে পাস্ট হিস্ট্রিতে, এইগুলোর উপর বেস করে ওকে আমি ফসফরাস দিই। ব্যাস, তো ওইখান থেকেই কিন্তু মিরাকেল দেখাতে শুরু করেছে। সেই বাচ্চার ব্যবহার, আচার সব কিন্তু আস্তে 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 পাল্টে গেছে। এখন পরিষ্কার সেন্টেন্স বলছে, দাঁত ইরাপশন তো তার আগেই হয়েছে, ক্যালকেরিয়া ফস দেওয়াকালীন তার দাঁতগুলো সবই প্রায় উঠে গিয়েছিল। তার স্পিচটা পরিষ্কার ছিল না, সাসেবিলিটি করলেও অনেকটা কমে গিয়েছিল। ওয়াকিং ছিল, ওয়াকিং ডিফিকাল্টি তো কিছুটা আছেই, কারণ তার ডিফর্মিটি সব লেগ যেহেতু রয়েছে, ওয়াকিং ডিফিকাল্টিস একটু থাকবে। কিন্তু তারপরেই দেখা গেল ফসফরাস দেবার পর সে সর্বাঙ্গ সুন্দর যাকে বলে, সমস্ত দিক থেকে কিন্তু ভালো। তো রিসেন্ট তার প্রায় ফসফরাস তার শুরু হয়েছিল 10/2020-তে 1M দিয়ে শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে রিসেন্ট বলতে সপ্তাহখানেক আগে তাকে ফসফরাস আমি সিএম অ্যাপ্লাই করেছি, এবং সে কিন্তু খুবই ভালো আছে বাচ্চাটা। তো হাইপোটেন্সি ইউজের ক্ষেত্রে দেখতে হবে যে এটা অ্যাক্টিভ প্যাথোলজি আছে কি না। যদি দেখা যায় যে ডাইনামিক প্যাথোলজি রান করছে, অ্যাক্টিভ প্যাথোলজি নেই, তো সেক্ষেত্রে হাইপোটেন্সি অবশ্যই আমরা দিতে পারি। কিন্তু যেখানে অ্যাক্টিভ প্যাথোলজি থাকবে সেখানে কিন্তু বিশেষ করে রক্তপাত বা ডায়রিয়া বা এই সমস্তগুলোতে কিন্তু হায়ার পোটেন্সি দেওয়াটা বাঞ্ছনীয় নয় ইনিশিয়ালি। গ্র্যাজুয়ালি উঠবে, অবশ্যই পাওয়ার উঠবে, কিন্তু ইনিশিয়ালি সেক্ষেত্রে লো পোটেন্সি দেওয়া উচিত। কিন্তু এই মেডিসিনগুলো, এর আগে যে অ্যাক্সিডেন্ট কেসটা বলেছিলাম, এক্ষেত্রেও আমি ডক্টর কৃষ্ণমূর্তিকে দেখেছিলাম 10M দিয়ে শুরু করতে, কারণ ওই স্পেয়ারে পৌঁছতে পারে একমাত্র হাই পোটেন্সি। কারণ লং এগো ইঞ্জুরিজ দ্য পজিটিভ ফ্যাক্টর যদি থাকে, যেমন ফসফরাসের হাই পোটেন্সি ইউজ হয়, সাইমলটেনিয়াসলি এই ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ মায়োজোমেটিক হিস্ট্রি বা মায়োজোমেটিক ব্যাকগ্রাউন্ড যদি পজিটিভ ফ্যাক্টর, মেইন পজিটিভ ফ্যাক্টর হয়, তাহলে কিন্তু মেডিসিনের হাই পোটেন্সি, ফসফরাসের হাই পোটেন্সি ইউজ করার কারণ হচ্ছে এটাই, অন্য কোনো কারণ না। কারণ ওই পেশেন্টটার ইনিশিয়ালি 4টে ড্রাগ আমার কাছে বাচ্চাটার এসেছিল, সেটা হচ্ছে সিফিলিনাম, মার্ক 5, ক্যালকেরিয়া ফস এবং টিউবারকুলিনাম। তো পরবর্তী ক্ষেত্রে যে ডিজায়ার ফর আইসক্রিম অ্যান্ড পাস্ট হিস্ট্রি নিউমোনিয়া, এই দুটো পরবর্তী ক্ষেত্রে ক্রেভিংটা এবং ওটাও তার সঙ্গে হেলথ লিন থিন, পাতলা রোগা পাতলা চেহারা, কিছুটা ঝোঁকা, সেই হিসেবেই ওকে কিন্তু ফসফরাসের সিলেকশন। এবং পরবর্তী ক্ষেত্রে যখন ক্যালকেরিয়া ভালো মাইন্ডেড, ক্যালকেরিয়া ফস অর্থাৎ ফসের সাথে যখন লিঙ্ক করছে তখনই কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে। এবং ফসফরাসে যখন ফিরে এলাম ডাইরেক্ট ফসফরাসে, সে কিন্তু একদম অসাধারণ পরিবর্তন হয়ে গেছে বাচ্চাটার। এবং বাচ্চাটা বেশ কিছুটা অটিস্টিক চাইল্ড ছিল, তার কাকা এবং মামা অটিস্টিক, কাকারটা বলতে আগে ভুলে গেছি, যাক অটিস্টিক। তো অটিস্টিক চাইল্ড ছিল কিছুটা, তো একই কথা তাকে বারবার বলতে হতো, মনোসংযোগ তার ছিল না। তো সেগুলো কিন্তু অনেকটা রিকভার করেছে, এখন অনেকটাই ভালো ছেলে। এটা গেল একটা পেশেন্ট। এরপর আমি আবার ড্রাগটার ভেতরে আমি ঢুকছি। ড্রাগটা চয়েস করবেন কি করে, একটা মেডিসিন সিলেকশন করবেন কি করে, কারণ ফসফরাসের অনেক ফিচারই আপনারা অনেকেই জানেন। তো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিভাবে সিলেকশন করা হবে, খুব বেশি ফিচার তো এক একটা রোগীর থেকে পাওয়া যাবে না,
তার মধ্যে আপনাদের গুরুত্ব দিতে হবে ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয়। যদিও ফিয়ার অফ ডার্কনেস তো থুজাতেও আছে, এরকম অন্ধকারে ভয় বেশ কিছু ড্রাগে আছে। তো ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ঝড় বৃষ্টিতে ভয়, তার সাথে তার সঙ্গে রেস্টলেস ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ইমোশনালি। এটা মাথায় রাখতে হবে, ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ইমোশনালি রেস্টলেস, সব সময় ছটফট করছে, কথাবার্তা সবসময় বকবক বকবক করছে, অর্থাৎ টকেটিভনেস তার মধ্যে প্রবল। তার সঙ্গে রাবিং এ অ্যামিলোরেশন, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক বোথ ক্ষেত্রে কিন্তু রাবিং এ অ্যামিলোরেশন, অর্থাৎ হাত বুলিয়ে দিলে তার সবচেয়ে বেশি স্বস্তি হয়। হাত বুলানোটা সে কিন্তু খুব পছন্দ করে। আর ফসফরাসের কনস্টিপেশন টা কেমন, আর ফসফরাসের কনস্টিপেশনটা কেমন? শক্ত মল, ঠিক কুকুরের পায়খানার মতো মল, লম্বা। তো আর ফসফরাসের ডায়রিয়া, একটু আগে তো আমি বলেছি, ফসফরাসের ডায়রিয়া পার্টিকুলার সাবুদানার মতো মলদার দিয়ে যেন বেরিয়ে চলে যাচ্ছে, অনবরত বেরোচ্ছে, রেকটাম যেন কন্ট্রোলহীন হয়ে পড়ে আছে, এটা একটা ফ্যাক্টর। তো এটা ডায়রিয়ার ফিচার। আর নিউমোনিয়া ফিচার বা নিউমোনিয়া পেশেন্টগুলোকে কিভাবে সিলেকশন করা যাবে, পার্টিকুলার নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে ফসফরাস রোগীর নাকের পাতা দুটো নাড়াচাড়া করে, ঠিক লাইকোপোডিয়ামেও আছে, নাকের পাতা দুটো নাড়াচাড়া করে। আর কি না, টল থিন বডি, লম্বা একহারা চেহারা, স্টুপ শোল্ডার, ইন্টেলিজেন্ট হবে, হাইলি ইন্টেলিজেন্ট। তার সঙ্গে কি রেস্টলেস, মেন্টালি এবং ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি রেস্টলেস। আর তার সঙ্গে কি থাকবে, অল গান সেন্সেশন, প্রবল ক্ষুধা, ক্রেভিং ফর কোল্ড ওয়াটার, অ্যাগ্রাভেশন লাইং অন লেফট সাইড। আর তার সঙ্গে কি থাকবে, রেল সাউন্ড ইন দ্য চেস্ট উইথ ব্রেথলেসনেস, তার সঙ্গে শ্বাসকষ্ট থাকতেই পারে। আর এটা হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে সিলেকশন করার জন্য। তাহলে কি বললাম, টল থিন বডি, ইন্টেলিজেন্ট, রেস্টলেস, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল। এবং ভিটাল কাজ তার বইয়ে বলছে, চা ভেজালে যেমন, জলে চা ভেজালে যেমন ডিফিউশনের মাধ্যমে চা ইউনিফর্মলি কালার এসে যায়, সাইমultaneously যখন কোনো ধোঁয়া ছাড়া হয় তখন ইউনিফর্মলি ধোঁয়াটা প্রকৃতিতে মিশে যায়, ঠিক পার্টিকুলার ডিফিউশনটা ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল ফসফরাসের ক্ষেত্রে, যেটা অন্য কোনো ড্রাগে নেই। আর তাহলে কি বললাম, টল থিন বডি, ইন্টেলিজেন্ট, রেস্টলেস, অল গান সেন্সেশন, প্রবল ক্ষুধা, পেটে খালি ভাব, বুকে বা পেটে, বুকে বা মাথায় একটা খালি ভাব, ক্রেভিং ফর কোল্ড ওয়াটার, আইসক্রিম, আর অ্যাগ্রাভেশন লাইং অন লেফট সাইড। আর রেল সাউন্ড পাওয়া যাবে, ঘর ঘরে বুকে আওয়াজ পাওয়া যাবে, তার সঙ্গে শ্বাসকষ্ট পাওয়া যাবে। আর এই টিভির ক্ষেত্রে লেফট সাইড মেনলি টিভিতে আক্রান্ত হয়, লেফট সাইড। আর সেই সময় কিন্তু সে টিউবারকুলিনাম ঠান্ডা খাবার চাইবে না, টিউবারকুলিনাম গরম চাইবে, এবং সেক্ষেত্রে ড্রাগটা পাল্টে যাবে টিউবারকুলিনামে। আর ফসফরাসে কিন্তু ঠান্ডা খাবার চাইবে বা ঠান্ডা জল চাইবে। এছাড়া তো আরো কিছু ফিচার আছে। লেফট জয়ে অর্থাৎ মাড়িতে জ মানে আমাদের নিচের পার্টিতে দেখা যায় যে ক্যারিসের প্রবণতা, নাকে পলিপের প্রবণতা, পলিপে ব্লিডিং বা অপটিক নার্ভ অ্যাট্রফি, এটসেট্রা অনেক ফিচার আছে। তাহলে সিলেকশন করতে গেলে দেখা যাবে আমাদের কি কি করতে হবে, লম্বা পাতলা একহারা চেহারা, টল স্টুপ শোল্ডার সিলিন্ডার পার্সন, ক্রেভিং ফর কোল্ড ওয়াটার, অ্যামিলোরেশন বাই রাবিং অর্থাৎ হাত বুলিয়ে দিলে ভালো থাকবে, আর থান্ডারস্টর্ম বজ্রপাতে ভয়। তো আমাদের ভিটালকার সাহেব সিলেকশনের ক্ষেত্রে তার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বেশ কয়েকটি কথা বলেছে, কোন কোন জায়গাকে গুরুত্ব দিতে হবে ফসফরাস সিলেকশনের ক্ষেত্রে। মাইন্ড ইট, ভালো করে শুনুন।
থাস্ট আর ডিজায়ার উনি বলছেন যে ডিজায়ার ফর সল্ট, ডিজায়ার ফর ফিশ, ডিজায়ার ফর চকোলেট, ডিজায়ার ফর সুইটস। এই সুইটস নিয়ে কিন্তু বিতর্ক আছে, বেশ কিছু বইয়ে বলছে ফসফরাস সুইটস পছন্দ করে না, বাট ভিটলকার সাহেব কিন্তু বলছে ডিজায়ার ফর সুইটস। আর কি ওটস লাইং অন লেফট সাইড, unable to sleep on left side। আর কি ফার্মিকেশন ইন দ্য টিপ অফ দ্য ফিঙ্গার, আঙুলের ডগাতে যেন একটা পিমড়ে চলার মতো সুরসুরে ভাব। পেনলেস লস অফ ভয়েস, আর উনি বলেছেন মেবি ওয়ান চিলি। তো ফসফরাস সিলেকশন করতে গেলে এই কটা ফিচার কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তো ফসফরাসের আবার একটি কেস আমি আপনাদের সামনে বলে রাখবো, ইন্টারেস্টিং কেস। কেসটা আমার খুব পরিচিত, আমি ছোট থেকেই দেখি। ভদ্রলোক এমনি দেখতে অনেকটাই কার্তিক ঠাকুর মতো দেখতে, একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, রোগা পাতলা লম্বা চেহারা। যাই হোক, সেটা তো আছেই। তার হঠাৎ স্ট্রোক হয়েছিল। তার এখন বয়স প্রায় 64-65 মতো বয়স। হঠাৎ স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হবার পর ওয়ান সাইডেড প্যারালিসিস হয়ে যায়। তো যাক, তার প্যারালিসিসের তার ট্রিটমেন্ট চলেছে। ট্রিটমেন্ট চলার পর আমাকে যে কারণে ওরা ডেকেছিলেন, তো তিনি শুয়ে আছেন, তখনও উঠতে পারছেন না, প্যারালিসিস হয়তো হয়ে আছে, কিন্তু রেকটামের ওপর তার কোনো কন্ট্রোলটাই হঠাৎ চলে গেছে। রেকটামে কোনো কন্ট্রোল নেই, রেকটাম দিয়ে মল বেরিয়ে যাচ্ছে। পাতলা ডায়রিয়া নয় বা খুব কনস্টিপেশনও নয়, মল বেরিয়ে যাচ্ছে, কিন্তু মল দ্বারের উপর তার কোনো কিন্তু কন্ট্রোল নেই। তো সাধারণ পায়খানা, মানে তার বক্তব্য মলকে তিনি আটকাতে পারছেন না। পেশেন্টটা জেনারেলি, তো যখন দেখলাম তখন 3টে ড্রাগ আমার সামনে ঘুরছে। 3টে ড্রাগ আমার সামনে ঘুরছে। এক হচ্ছে কস্টিকাম, কিন্তু কস্টিকামটা, এবং 2 হচ্ছে অ্যালো। কস্টিকামটা কেটে যাচ্ছে একটাই কারণে, কস্টিকামে ইউরিনেশনের এই ফিচারটা আছে। কস্টিকাম তো জেনারেলি দাঁড়িয়ে, কনস্টিপেশনে দাঁড়িয়ে পায়খানা করে। কস্টিকামের বসে পায়খানা কনস্টিপেশনে জেনারেলি হয় না। আর অ্যালোর কোনো পেন নেই, তার পায়খানার মধ্যে কোনো পেন নেই। তো আমি চিন্তা করে দেখলাম পেশেন্টের কনস্টিটিউশন দেখে, আর ওই ফিচারের উপর মলকে সে আটকাতে পারছে না। মলদারটা যেন মনে হচ্ছে অটোমেটিক খোলা পড়ে আছে সেই ফিচারের উপর, এবং বয়স্ক মানুষ তো সেই হিসাবে তো তাকে আমি ফসফরাস দিই, এবং ফসফরাস 200 প্রথম দিই। 200 দেওয়ার পরই আস্তে আস্তে ব্যাপারটা ইমপ্রুভ করে যায়, এবং প্রায় মাসখানেক পরে আমার কাছে আসে। আর একবার 1M দেওয়া হয়েছিল। তো তার পরবর্তী ক্ষেত্রে সে পেশেন্টটা আমার সঙ্গে যোগাযোগ করেনি। যাই হোক, তার বছরখানেক পরে আমার কাছে আসে। যাক, কেসটা স্পেশাল কেস হিসেবে আমার মনে ছিল। তো সেম প্রবলেম কিন্তু আবার রিল্যাক্স করেছে। তো ভদ্রলোক কিছু চানাচুর এই সমস্ত উল্টো পাল্টা রিচ খাবার রিসেন্ট খেয়ে ফেলছিলেন, মানে লোভ হচ্ছিল বলে। যাই হোক, তো ওই পেশেন্টটাকে আমি আবারও ফসফরাস LM পোটেন্সিতে দিই, এবং তারপর আবার দেখা গেল তার ইমপ্রুভিং। কারণ 10M এর পরে, এই 1M এর পরে কিন্তু আমি আর পরবর্তীতে সেন্টিসিমাল স্কেলে হাই পোটেন্সি তার ক্ষেত্রে অ্যাপ্লাই করিনি। সেক্ষেত্রে আমি স্কেলটা, পেশেন্ট প্রেসক্রিপশনও হারিয়ে গিয়েছিল, যাক আমার মেমোরিতে ছিল। তো সেখান থেকে আমি স্কেলটা পাল্টে LM পোটেন্সিতে 0/3 দিয়ে শুরু করি, এবং এখন পেশেন্ট কিন্তু খুব ভালো আছে। এই পেশেন্টের আরেকটি কথা বলা হয়নি, তার ফ্যামিলি হিস্ট্রিতে এবং পাস্ট হিস্ট্রিটা আমার বলা উচিত ছিল আপনাদের কাছে। সেটা হচ্ছে হ্যামারয়েডস এর একটা হিস্ট্রি আছে, ডায়াবেটিস অবশ্যই আছে, এবং ব্লিডিং, হ্যামারয়েডস থেকে ব্লিডিং হতো। আর ফ্যামিলি হিস্ট্রিতে তার টিবি ফ্যামিলি হিস্ট্রিতে আছে, ক্যান্সারও আছে, সুগার ডায়াবেটিসও আছে। যাই হোক, তো ফসফরাস সিলেকশন করার পর
কিন্তু পেশেন্টটা কিন্তু যথেষ্টই ভালো আছে। এবং হ্যানিম্যান সাহেব এ প্রসঙ্গে একটা উক্তি করেছেন যে আমাদের এই ফসফরাসটা খুব ভালো কাজ করবে যদি পেশেন্ট ক্রনিক সাফার করে, পার্টিকুলার ডায়রিয়া বা এরকম স্টুলের ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক দিন ধরে দীর্ঘায়িত সাফারিং হয়, সেক্ষেত্রে কিন্তু ফসফরাসের এফিকেসি খুবই ভালো। তো ফসফরাস সিলেকশন করতে গেলে আমার মনে হয় আর কোনো ফিচারের দরকার আছে বলে আমি অন্তত মনে করি না। মেটেরিয়া মেডিকেটে কিন্তু আরো অনেক ফিচার আছে, কারণ প্রায় অ্যালেন্সের যে এনসাইক্লোপিডিয়া আছে প্রায় 4000-এর মতো সিমটমস কিন্তু ফসফরাসের আছে। এবং হ্যানিম্যান সাহেব পার্টিকুলার ফসফরাসকে ইউজ করেছিলেন, কারণ ফসফরাস তো আপনারা জানেন একটা দাহ্য বস্তু, এবং সেটাকে পোটেন্টাইজ করে যে আমাদের এই এক কল্যাণকর রূপ দেওয়া যায় সেটা কিন্তু হ্যানিম্যান সাহেব দেখিয়েছেন। এবং কোনো বইয়ে যেমন ফসফরাসকে চিনতে সাহায্য করেছেন, যেমন আমার সতীর্থ বন্ধু নীলকমল বর্মন তার বইয়ে কিন্তু ফসফরাসকে দেশলাই কাঠির সাথে তুলনা করেছেন। উনি বলছেন যে দেশলাই কাঠি কখনো মন দিয়ে দেখেছেন? তো দেশলাই কাঠি যদি মন দিয়ে দেখেন, দেখবেন কতটা ফসফরাসের মতোই দেখতে। হ্যাঁ, ফসফরাসের মতোই দেখতে। তো আপনারা সবাই মন দিয়ে আজকে দেশলাই কাঠিটাকেই দেখুন, ভাবুন ফসফরাসের মতো কতটা অবয়ব আপনারা পান দেশলাই কাঠির মধ্যে। এটা কিন্তু খুব ওর ব্যাখ্যা উনি ওনার বইয়ে দিয়েছেন, তো ব্যাখ্যাটা আপনারা ওখানেই দেখে নেবেন। কিন্তু খুব সুন্দর ডেসক্রিপশন, এবং আশা করি এই পার্টিকুলার আমি যে ফিচারগুলো বললাম এই ফিচারগুলো দিয়ে ফসফরাস সিলেকশন করতে আশা করছি আপনাদের খুব একটা অসুবিধা হবে না। তো এই প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে এখনই বলুন। কটা বাজে? হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে বলুন ফসফরাস সম্বন্ধে, কেন কোন ক্ষেত্রে লো পোটেন্সি দেওয়া হয়, কোন ক্ষেত্রে হাই পোটেন্সি দেওয়া হয়, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো হাই পোটেন্সি অ্যাপ্লাই করা যাবে যখন মায়োজোমেটিক স্পেয়ারে ফসফরাসকে ইউজ করা হবে, অর্থাৎ যেখানে ডায়নামিক প্যাথোলজি রিলেটেড, সেখানে কিন্তু আমরা ফসফরাসকে হাই পোটেন্সিতে ইউজ করব। বাট যখন অ্যাক্টিভ প্যাথোলজি রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু ফসফরাসকে খুব লো পোটেন্সিতে আমাদের ইউজ করতে হবে। এবং বেশ কিছু বইয়ে গাইডলাইন দেওয়া আছে টিবি রোগের অ্যাক্টিভ অবস্থায় কিন্তু ফসফরাস ব্যবহার না করাই ভালো। কিন্তু বাস্তবে দেখা গেছে অনেক ক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসের ক্ষেত্রে যখন সে পেশেন্টগুলো ডট ট্রিটমেন্ট থেকে রিভার্স করে আবার আমাদের ডট ট্রিটমেন্ট ফেলিওর হয়ে যখন আবার আমাদের ট্রিটমেন্টে ফিরে এসেছে এবং ব্লিডিং হচ্ছে, তো সেই ব্লিডিং এর ক্ষেত্রে কিন্তু ফসফরাসের ব্যবহার আছে এবং ফসফরাস ইউজ হয়েছে। আর এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের আমি বলে রাখি যেটা খুব জানা দরকার, যেটা ওভারলুক হয়ে গেছে, সেটা হচ্ছে ফসফরাসের মধ্যে ঘুমের একটা ফিচার আপনাদের জানা দরকার। গ্রেট হাউজনেস স্পেশালি আফটার মিল, খাওয়ার পরে কিন্তু ফসফরাসের কিছু খুব ঘুম পায়, যেটা আর একটি ড্রাগে আছে ফেলটোরি আপনারা জানেন নিশ্চয়ই, যেটা অক্স গল থেকে তৈরি, ক্যালকুলের ক্ষেত্রে ইউজ হয়। তো বাইল লিকুইফাই করতে, যেটা সেলিডোনিয়াম যেমন বাইল লিকুইফাই করে ঠিক তেমনি ফেলটোরিও বাইল লিকুইফাই করে। এইরকম টেন্ডেন্সি টু স্লিপ আফটার ইটিং, এটা যেমন ফসফরাসে আছে আর ইয়েতেও আছে, আপনার ফেলটোরিতেও আছে। সাইমultaneously আরেকটা জিনিস খুব ভালো করে জেনে রাখুন ফিমেল সিমটমসের মধ্যে সাপুরেশন অফ মামাই, অর্থাৎ ব্রেস্টের সাপুরেশন বা ব্রেস্ট অ্যাবসেস। আর ব্রেস্ট অ্যাবসেসের পরে
সেখানে যদি ফিস্চুলাস ট্র্যাক তৈরি হয় আপনার মেমারি অ্যাবসেসের পরে যদি ফিস্চুলাস ট্র্যাক তৈরি হয় তো সেক্ষেত্রে কিন্তু ফসফরাস অসাধারণ কাজ করে। আমি নিজে ইউজ করেছি, আমার পেশেন্টদের বা আমার কয়েকজন বন্ধু বান্ধব ইউজ করেছে, তাদের থেকেও শুনেছি আফটার মেমোরি অ্যাবসেস ফিস্চুলাস ট্র্যাক তৈরি হলে সেই ট্র্যাক রিকভার করতে কিন্তু ফসফরাসের কোনো ঝুঁকি নেই, যদি ফিচার পারমিট করে। পার্টিকুলার এই ফিচারটা কিন্তু বোরিক থেকে আপনারা কালেক্ট করতে পারেন। যাই হোক, ফসফরাস সম্বন্ধে মোটামুটি আপনারা সব জানেন, তবু আরেকবার ঝালিয়ে নেওয়া গেল। আর আমি যেটা বললাম, ফসফরাসকে নিয়ে ভাবুন, দেশলাই কাঠিকে নিয়ে ভাবুন, দেশলাই কাঠি কিভাবে ফসফরাসকে ভাবাচ্ছে সেটাও ভাবুন। আজকে আমি এই পর্যন্তই বললাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা বলুন। নিঃশ্বাসে টানা যাচ্ছে না, নিঃশ্বাসে সিগারেটের গন্ধ, পোড়া গন্ধ, এসবের লক্ষণে কি প্রয়োগ করা উচিত? শুষ্ক সর্দি, তেমন নিঃশ্বাসে সিগারেটের গন্ধ, পোড়া গন্ধ এটা কিন্তু আমি কোথাও পাইনি। আমি দেখব কোনো রেপার্টরিতে যদি পাই, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আপনাকে আমি আনসার দেব। নিঃশ্বাসের গন্ধে এটা আমার ঠিক সঠিক জানাও নেই, এটা আমাকে দেখতে হবে, তবে আমি এরকম কেস পাইনি। আর কোনো প্রশ্ন? বমির ক্ষেত্রে ফসফরাসকে কিভাবে ব্যবহার করব, যদি ক্লিয়ার করে দিতেন স্যার। গুড। তো বমির ক্ষেত্রে দেখুন, ফসফরাসের বমিটা হবে, মনে হবে গন্ধ নেই। আর্সেনিকের বমিতে যেমন গন্ধ থাকে, ফসফরাসের বমিতে গন্ধ নেই। গোটা মুখ দিয়ে মানে হড় করে যাকে বমি করা হয় সেরকম বমি হবে। বিশেষ করে ঠান্ডা জল, সেই সময় সে কিন্তু খুব ঠান্ডা জল চাইবে এবং কিছুক্ষণ পরেই বমি করবে, জলটা গরম হয়ে গেলে। আর গোটা মুখ দিয়েই সে কিন্তু বমি করবে। বমির পর তো ডাউজিনেস আসাটা বিচিত্র কিছু নয়। বমির পর সে ঝিমিয়ে পড়তেই পারে, অনেকেই ঝিমিয়ে পড়ে পার্টিকুলার, কিন্তু ক্যালকিয়া কাপ ঝিমিয়ে পড়ে না, এথুজা ঝিমিয়ে পড়ে। ফসফরাসও কিন্তু বমি করতে করতে এক্সস্টেড হয়ে যায়, এবং ফসফরাস তো খুব তড়িঘড়ি এক্সস্টেড হয়ে যায়। বমি বা রক্তপাতের ফলে ফসফরাসের এক্সস্টেড হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি, ফলে হঠাৎ করেই দেখা যায় যে ডিটোরিয়েশন হতে পারে ফসফরাস পেশেন্টের। আর হ্যাঁ, মাইগ্রেনের ওপর ফসফরাসের প্রয়োগ অবশ্যই হতে পারে। পার্টিকুলার ফাস্টিং যদি করে তো সেক্ষেত্রে মাইগ্রেন হতেই পারে, কাজে উপবাসে থাকলে মাইগ্রেন হতেই পারে। তো মাইগ্রেনের ক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করা যেতেই পারে। পার্টিকুলার মাইগ্রেন ইজ দ্য ফাস্টিং ইজ দ্য ফ্যাক্টর। এবার ফাস্টিংয়ের সঙ্গে যদি দেখা যায় তার পাস্ট হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি পারমিট করে, ফ্যামিলি হিস্ট্রিতে যদি টিউবারকুলার বা মিক্সড মায়োজোমেটিক কোনো ম্যাটার থাকে, টিউবারকুলার ডায়াসিস থাকে বা টিবি থাকে, বা পাস্ট হিস্ট্রিতে দেখা যায় যদি নিউমোনিয়ার কোনো হিস্ট্রি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ফসফরাসের ব্যবহার আছে। এবং হোমিওপ্যাথিক জায়ান্টিসে আমি যা বললাম সেগুলো তো রয়েছে। দেখতে কেমন, টল, লম্বা, একহারা, রোগা, পাতলা চেহারা, তার স্টুপ শোল্ডার, সালফার যেমন স্টুপ শোল্ডার হয়ে হাঁটে, এ কিন্তু অটোমেটিক্যালি তার বডিটাই বেন্ডিং, সে দেখতেও এরকম। আর তার সঙ্গে তার রাবিংয়ে অ্যামিলোরেশন, মাথা যন্ত্রণা হলেও তার রাবিং হাত বুলিয়ে দিলে আরাম পাওয়া যাবে, বা এই ফিচারগুলো থাকতে হবে। ক্রাইটেরিয়া ফুলফিল করলে অবশ্যই মাইগ্রেন ইউজ করা যেতে পারে। আর আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে আমাকে বলুন, আমি দেখব। মাইগ্রেনের উপর যাই যাক, আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। এরপরে আবার কোনোদিন আপনাদের সামনে আসব। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।